নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টি তাদেরকে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা ছিল যে তারা শুধুমাত্র ডিজিটাল বিপ্লবী করতে পারে, তারা রাস্তায় নামতে পারে না। এই বিষয়টাকে বোধহয় এই মুহূর্তে অভিজিৎ দীপকে, যিনি এই ককরোচ জনতা পার্টির ফাউন্ডার, তিনি একটু সিরিয়াসলি নিয়ে নিয়েছেন এবং তাকে যে বারংবার বলা হচ্ছিল যে তার যদি সাহস থাকে যে তিনি বিদেশ থেকে ফিরে আসুন, ভারতবর্ষে ফিরে এসে ভারতবর্ষের রাস্তায় নেমে একদম আন্দোলন করার চেষ্টা করুন, সেটাকেও বোধহয় সিরিয়াসলি নিয়ে নিয়েছেন। কারণ একটু আগেই তিনি একটি সোশ্যাল মিডিয়াতে তার পেজ থেকে তিনি একটি ভিডিও শেয়ার করেন এবং সেখানে ডেট এবং টাইম তিনি একদম সরাসরি বলে দিয়েছেন, যেখানে তার সমস্ত ককরোচেস, অর্থাৎ তার যে ফলোয়ার, ককরোচ জনতা পার্টির যে এত ফলোয়ার হয়ে গিয়েছে, সবাইকে তিনি আহ্বান করেছেন দিল্লি এয়ারপোর্টে আসতে। সম্পূর্ণটা আপনাদেরকে বলি, এই মুহূর্তে ককরোচ জনতা পার্টি তারা এতদিন ধরে ইনস্টাগ্রামে সম্পূর্ণ পেজ খুলে, তার পরবর্তীতে ককরোচ ইজ ব্যাক, তাদের যখন এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা বন্ধ করে দেওয়া হলো তখন ককরোচ ইজ ব্যাক সেটা বলে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করলো এবং সেইভাবে সম্পূর্ণ বিষয়টা সংগঠিত হচ্ছিল, কিন্তু সেটা হচ্ছিল ডিজিটালি। তো এইখান থেকে এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা একদম রাস্তায় নেমে আন্দোলন সেই পর্যায়ে আনতে চাইছেন অভিজিৎ দীপকে এবং তিনি বলেছেন যে আগামী 6 জুন ডেটটাকে আমরা ধরছি, আজ থেকে একদম 5 দিন পর, এবং 6 জুন সকালবেলা আমি একদম আমেরিকা থেকে দিল্লিতে আসবো, দিল্লি এয়ারপোর্টে নামবো এবং সেই দিল্লি এয়ারপোর্টে আমি আমার সমস্ত ককরোচেসদের, অর্থাৎ সমস্ত ফলোয়ারদের আসতে বলছি, জমায়েত করতে বলছি এবং সেদিনই আমরা একদম সরাসরি দিল্লি এয়ারপোর্ট থেকে চলে যাব কোথায়, দিল্লির যন্তর মন্তর যে পুলিশ স্টেশন রয়েছে সেই থানায়, এবং আমরা চাইবো যে আমরা যন্তর মন্তরে বসে প্রোটেস্ট করব, সেই জন্য আমাদেরকে পারমিশন দিন। তো সম্পূর্ণ বিষয়টা নিয়ে তার আরো বক্তব্য রয়েছে। তিনি বলছেন একদম যে আমি জানি যে আমাকে হয়তো দিল্লি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে নেওয়া হতে পারে, আমি এবং আমার পরিবার বারংবার থ্রেট কলস পাচ্ছি, বিভিন্ন ভাবে আমাদেরকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, সে সমস্ত গুলো আপনাদেরকে দেখিয়েছি আমরা। কিন্তু সামগ্রিক বিষয়টা নিয়ে আর ভয় পেলে চলবে না, আমাদেরকে রাস্তায় নামতে হবে। ইতিমধ্যেই তার বক্তব্য অনুযায়ী 1 কোটিরও বেশি ছেলে মেয়ে এফেক্টেড হয়েছেন। বিভিন্ন পেপার লিক যে হচ্ছে, সেটা একদম নিট পেপার লিক হতে পারে, সেটা সিবিএসসি তে যেভাবে খাতা চেকিং হয়েছে সেই ক্ষেত্রে 17 লক্ষ ছেলে মেয়ের একদম ভবিষ্যৎটা একদম সন্দিহান জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাটা হতে পারে। তাছাড়া এসএসসি পরীক্ষাগুলো পর পর একদম ক্যান্সেল হয়ে গিয়েছে। আবার তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি উত্তরপ্রদেশ সরকারের যে কনস্টেবল রিক্রুটমেন্ট, সেটাও কোথাও গিয়ে ভেস্তে গিয়েছে। তো সেই সমস্তটা মিলিয়ে অভিজিৎ দীপকে এই মুহূর্তে বলছেন যে আমাদেরকে এবার রাস্তায় নামতে হবে। শুধু শুধু এই ডিজিটালি বিপ্লব করে কিন্তু কোনোভাবেই কোনো পরবর্তী সংস্থান হবে না, আমরা পরবর্তীতে এগিয়ে যেতে পারবো না। আপনারা শুনুন অভিজিৎ দীপকে কি বলছেন, তারপর আসছি এ নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যায় যে কেন 6 তারিখ ডেটটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের রাজনীতিতে। আপনারা আগে শুনুন অভিজিৎ দীপকের কথা। हेलो एवरीवन, आई हैव डिसाइडेड टू कम बैक टू इंडिया। यस, मैं अपने देश, अपने घर इंडिया वापस आ रहा हूँ एजुकेशन मिनिस्टर धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन मांगने के लिए। इतने दिन से आप सब देख ही रहे हो कि हम सोशल मीडिया पर आवाज़ उठा रहे हैं कि पेपर लीक के कारण जिन नीट के बच्चों ने सुसाइड की और जो लाखों स्टूडेंट्स की मेहनत बर्बाद हुई है, उसके लिए तो धर्मेंद्र प्रधान को रिज़ाइन करना ही चाहिए। 8 लाख बच्चों ने हमारी पेटिशन साइन की है। करोर्स ऑफ पीपल हैव सपोर्टेड दिस डिमांड ऑन सोशल मीडिया एज वेल। एंड नॉट जस्ट दैट, देश में कई सारी जगहों पर इसको लेकर प्रोटेस्ट भी तो हो रहे हैं, जैसे लखनऊ, जयपुर, महाराष्ट्र, दिल्ली, लेकिन फिर भी इनको कोई फ़र्क नहीं पड़ रहा। आज नीट के 22 लाख स्टूडेंट्स, सीबीएसई के 17 लाख स्टूडेंट्स, सीयूईटी के 16 लाख स्टूडेंट्स और एसएससी जीडी के 40 लाख स्टूडेंट्स, ऐसे 1 करोड़ से ज़्यादा स्टूडेंट्स हैं जिनकी ज़िंदगी के साथ मजाक किया गया है सिस्टम द्वारा। इसकी वजह से स्टूडेंट्स बहुत ही ज़्यादा एंशियस और परेशान हैं अपने फ्यूचर को लेकर। किसी को तो इसकी जिम्मेदारी लेनी होगी। इतने बड़े ब्लंडर के बाद भी अगर एजुकेशन मिनिस्टर रिज़ाइन नहीं करते तो इसका मतलब इस देश में अकाउंटेबिलिटी नाम की कोई चीज़ बची ही नहीं है। ऐसा लगता है कि सिस्टम जितनी चाहे उतनी गलतियां कर सकता है और उसके लिए कोई कॉन्सिक्वेंसेस है ही नहीं। सारे कॉन्सिक्वेंसेस स्टूडेंट्स के लिए है। ऐसा कब तक चलेगा? इसलिए अब वक्त आ चुका है, हम सबको साथ आना होगा और भारत के संविधान के रास्ते पर चलते हुए पीसफुली अपनी आवाज़ उठाकर धर्मेंद्र प्रधान के रेजिग्नेशन की डिमांड करनी होगी। अगर हम सब साथ मिलकर आवाज़ उठाएंगे तो ज़रूर इनको हमारी बात माननी होगी। मैंने डिसाइड किया है, मैं 6 जून सैटरडे सुबह दिल्ली आऊँगा। आप सब मुझे एयरपोर्ट पर मिलिए। हम सब मिलकर पार्लियामेंट स्ट्रीट पुलिस स्टेशन जाएंगे और वहाँ पर जंतर मंतर पर एक पीसफुल प्रोटेस्ट करने के लिए परमिशन मांगेंगे। इंडिया का कॉन्स्टिट्यूशन हमें राइट देता है कि गलत के खिलाफ हम पीसफुल तरीके से अपनी आवाज़ उठा सकते हैं। उसी कॉन्स्टिट्यूशन के अकॉर्डिंग हम अपनी आवाज़ उठाएंगे और मैं उम्मीद करता हूँ जितने भी कॉकरोच जनता पार्टी के सपोर्टर्स हैं
और जितने भी स्टूडेंट्स और यूथ इस सिस्टम से परेशान हैं वो इस प्रोटेस्ट में शामिल होंगे। जिसको लगता है धर्मेंद्र प्रधान एजुकेशन मिनिस्टर जो है हमारे, उनको रिज़ाइन करना चाहिए, वो सभी लोग इस प्रोटेस्ट में शामिल हो जाएं। मेरे फ्रेंड्स और फैमिली को डर है कि मुझे एयरपोर्ट से ही अरेस्ट कर लेंगे और फिर जेल भेज देंगे, लेकिन मुझे अभी भी उम्मीद है कि आज भी हमारा देश एक डेमोक्रेसी है और हमें पीसफुली प्रोटेस्ट करने की परमिशन मिल जाएगी। आई वॉन्ट टू मेक इट क्लियर, आई एम अ बिग एडमायरर ऑफ गांधी, अम्बेडकर, भगत सिंह एंड नेहरू, एंड आई बिलीव इन द कॉन्स्टिट्यूशन ऑफ इंडिया मोर देन एनीथिंग एल्स, जो हम सबको एक डेमोक्रेसी में अपनी आवाज़ रखने का राइट देता है। और रही बात जेल के डर की, हम कब तक डर कर जिएंगे यार? ये देश किसी एक पार्टी का थोड़ी ना है, ये देश तो हम सबका है। हमारे फ्यूचर का सवाल है, हमारे फ्यूचर बर्बाद हो रहा है और ये अब हम सबकी जिम्मेदारी है कि जब भी इस देश में किसी के साथ कुछ गलत हो तो हम सबको आवाज़ उठानी चाहिए इन अ वेरी पीसफुल एंड डेमोक्रेटिक मैनर। मैं चाहता तो यहाँ यूएसए में जॉब लेकर आराम से रह सकता था। मुझे पिछले कुछ दिनों में कई जॉब ऑफर्स भी आई है, बट आई एम नॉट गोना टेक इट एज I have decided to come back to India because I love my country and I really want to do something for my country. हम सब आज जो कुछ भी है वो सब इस देश ने हमें जो दिया है उसी के कारण है और अब हमारी बारी है अपने देश के लिए कुछ करने की, क्योंकि अगर हम आज कुछ नहीं करेंगे तो कौन करेगा? कब तक हम वेट करेंगे कोई और आएगा, आवाज़ उठाएगा और हमें बचाएगा? सो जितने भी पीसफुल और कॉन्स्टिट्यूशन को मानने वाले कॉकरोचेस है, लेट्स ऑल कम टुगेदर टू सेव द फ्यूचर ऑफ मिलियंस ऑफ स्टूडेंट्स। थैंक यू। আপনারা শুনলেন অভিজিৎ দীপকের মুখ থেকেই তার বক্তব্য, এবং তিনি যে কথাটা বলছেন যে তাকে অ্যারেস্ট করা হতে পারে, কিন্তু ভারত সরকার যদি তাকে অ্যারেস্ট করে তাহলে বলতে হবে যে কিসের ভিত্তিতে অ্যারেস্ট হচ্ছেন তিনি। তার কারণ তিনি এখনো পর্যন্ত যা করেছেন সেটা একটা ইনস্টাগ্রাম পেজ খুলেছেন তিনি, সেটাকে চালানো হচ্ছে, এবং তিনি যে আপত্তিকর একদম কোট আনকোট আপত্তিকর একটি এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট খুলেছিলেন যেটা আইবি থেকে কমপ্লেন করে বন্ধ করানো হয়েছে, সেটা তো বন্ধই হয়ে গিয়েছে, সেটা তো আর চালু করা হয়নি। সেটাকে নিয়ে দিল্লি হাইকোর্টে মুভ করেছেন ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার অভিজিৎ দীপকে। এটুকুই, সম্পূর্ণ বিষয়টা সাবজুডিস এই মুহূর্তে। আর তাছাড়া একটি ওয়েবসাইট তিনি খুলেছিলেন, সেই ওয়েবসাইটটাকেও বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই মুহূর্তে শুধুমাত্র বর্তমানে তার রয়েছে একটি ইনস্টাগ্রাম পেজ, সেইটা খোলার ভিত্তিতে কি তাকে অ্যারেস্ট করা যায়? এই প্রশ্ন যেমন উঠছে ঠিক তেমন ভাবে আরেকটা প্রশ্ন বর্তমান হচ্ছে এখানে, যে এই সামগ্রিক আন্দোলনটা তিনি তো একদম ডিজিটালি করছিলেন, তাহলে এই মুহূর্তে 6 তারিখ তিনি যেভাবে রাস্তায় নামার ডাক দিচ্ছেন, একটা ভ্যান্ডালিজম সেটা শুরু হতে পারে। সেই জায়গাটা তৈরি হওয়ার জায়গা থেকে কি একদম সরাসরি এই মুহূর্তে অভিজিৎ দীপকে গ্রেপ্তার করা হতে পারে দিল্লি এয়ারপোর্ট থেকে, সেই ধরনের একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে। এবং ভারত সরকার যদি অ্যারেস্ট করে তাহলে কিসের ভিত্তিতে অ্যারেস্ট করলো সেটাও কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং দেখার বিষয় এই মুহূর্তে যে আদৌ কেউ যান কিনা তার ডাকে। একটা ডিজিটালি একটা পেজকে ফলো করা, ইনস্টাগ্রামে আপনি গিয়ে ফলো করে দিলেন, সেটা একরকম, কিন্তু দিল্লি এয়ারপোর্টে মানুষজন পৌঁছাবেন, সেখানে ক্যাবে করে পৌঁছাতে হবে, কাউকে ট্রেনে করে পৌঁছাতে হবে, সেই যে একটা ধাক্কা এই গরমের মধ্যে কতজন ঠিক নেন, সম্পূর্ণ বিষয়টা অবশ্যই দেখতে হবে। অবশ্যই আমরা জানি যে এই ধরনের মুভমেন্ট অচিরেই ভেঙে যায় যখন রাস্তায় নামতে হয়। আমরা খুব বেশি মুভমেন্ট এই ধরনের দেখতে পাই না যেগুলো পরবর্তীতেও একদম ইতিহাসে স্থান পেয়েছে বা পলিটিক্যালি একটু এগিয়ে গিয়েছে। আন্না মুভমেন্ট তার মধ্যে অন্যতম একটা মুভমেন্ট যেটা পলিটিক্যালি স্থান পেয়েছে, যেখান থেকে একটা নতুন পার্টির উদ্ভব হয়েছিল। কিন্তু সম্পূর্ণ বিষয়টা এই ক্ষেত্রে যেভাবে যুবরা সামনে এগিয়ে এসেছে, সেই যুবদের যে পদক্ষেপটা সেটাকে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। আরো গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট আপনাদের সামনে রাখি, যে এই 6 তারিখ কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক রয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকটাও কিন্তু এই সামগ্রিক বিষয়গুলো নিয়েই হয়েছে। দেশে যে সমস্ত জ্বলন্ত ইস্যুগুলো রয়েছে সেগুলোকে কিভাবে একত্রিত করে বিরোধী দলগুলো সবাই একত্রিত ভাবে একদম লড়াইটা করবে, সেটাকে নিয়েই কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গেকে ফোন করে এবং অন্যান্য বহু লিডারদের সাথে কথা বলে সবাইকে একত্রিত করতে চাইছেন এই মুহূর্তে। তো সেই জায়গায় একদম যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, কেরোসিনের দাম বাড়ছে, আমরা দেখতে পেয়েছি প্রত্যেকদিন টাকার দাম কমছে ডলারের তুলনায়, সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের যে স্পেসটা সেটাকে কোথাও ককরোচ জনতা পার্টি নিয়ে নিচ্ছিল, সেটা কিন্তু অভিযোগ উঠছিল এবং সেটাও প্ল্যান মাফিক হচ্ছিল। কেউ বা কারা এই ককরোচ জনতা পার্টিকে প্ল্যান করে একদম বিরোধীদের জায়গা
জায়গায় বসাতে চাইছিল এবং সম্পূর্ণ যুবদের মনটা সেদিকে ঘুরিয়ে দিতে চাইছিল। সেটা কি আদৌ শেষ পর্যন্ত হয়? তারা রাস্তায় নেমে কতটা ঠিক সফলতা পায় সেটার দিকে আমাদের যেমন নজর থাকবে। 6 তারিখে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক থেকে কি উঠে আসে, কতগুলো নতুন পার্টি অ্যাড হয়, যেগুলো কথা চলছে আম আদমি পার্টি অ্যাড হতে পারে, নবীন পট্টনায়কের যে বিজু জনতা দল তারা অ্যাড হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে চর্চা চলছে। টিভিকে দল তারা নবনির্বাচিত একটা সরকার তৈরি করেছে, তারা অ্যাড হতে পারে। অন্যদিকে ডিএমকে কি তাহলে আসবে যদি টিভিকে আসে? এই বিষয়গুলো নিয়ে যখন চর্চা চলছে তখনই সেই একই দিনে দিল্লি এয়ারপোর্টে আসার ডাক দিলেন তাদের ফলোয়ারদের ককরোচ জনতা পার্টির যে ফাউন্ডার অভিজিৎ দীপকে। সম্পূর্ণটা নিয়ে এই মুহূর্তে জাতীয় রাজনীতি তো বটেই সরগরম, কিন্তু তার সঙ্গে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার তাদের পক্ষে কিন্তু প্রথম সপ্তাহটা অন্তত জুন মাসে বেশ খানিকটা চাপেরই হতে চলেছে। তার কারণ ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের বৈঠক থেকেও কিন্তু কোনো না কোনো আন্দোলন তারা রাস্তায় নেমে করতে পারে, তেমন একটা প্রেক্ষিত উঠে আসছে, তেমন একটা খবর আছে সূত্র মারফত। ঠিক তখনই ককরোচ জনতা পার্টির এই ধরনের একটা জমায়েত দিল্লি এয়ারপোর্টে। আমরা দেখবো শেষ পর্যন্ত কি হয়, শেষ পর্যন্ত বাস্তবিক চিত্রটা কি হয়, সমস্তটা জানাতে থাকবো আপনাদেরকে। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। এই ডিজিটালি বিপ্লব কি ফিজিক্যালিও এগোবে, নাকি কোথাও ডিজিটালি বিপ্লবটা ডিজিটাল ছেড়ে যখনই রাস্তায় নামতে যাবে তখনই ধাক্কা খাবে? আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।